ইটস গুড টু বি ব্যাক। 2 মাস পরে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ফিরে আসছি, খুব ভালো লাগছে। কিন্তু আজকে মানুষজন একদমই নাই, মাত্র মনে হয় আমি সহ আর 2-1জনকে দেখলাম। তো সিনেমা শুরু হওয়ার সময় ঘনে আসছে, তো যাই থিয়েটার রুমে যাই, প্রজেকশন রুম। কোন দিকে, টান নাকি ধাক্কা? ও মানুষ আছে ভিতরে, ভাবলাম নাই। শুরু হয়েছে। প্রথমে আমি ভাবছিলাম আজকে মনে হয় মানুষজন কম আসছে, কিন্তু না, আজকেই সব থেকে বেশি মানুষ আসছে। আমার পেছনে তারপর দুই পাশ একদম ভরে গেছিল, সব আর কি বয়স্ক বয়স্ক মানুষ আসছিল আজকে এই সিনেমা দেখতে। আগেই বলছি, এটা আমার জন্মের বছরের ছবি, 1989-এর। আর এটা বাংলাদেশি সিনেমার ইতিহাসে একটা উল্লেখযোগ্য সিনেমা। বাংলা সিনেমার ইতিহাসে এটা সর্বোচ্চ ব্যবসা সফল ছায়াছবি। এই ছবিটা বানাইতে ওই আমলে 20 লাখ টাকা লাগছিল, যা বর্তমানে 1,40,00,000 টাকার সমান। আর আয় করছিল তখনই 25 কোটি টাকার মতো, যা বর্তমানে 178 কোটি টাকার সমান। এত টাকা আয় করছে, তার মানে কি এই সিনেমাটা খুব ভালো? মোটেই না। এই সিনেমাটা একটা ফালতু ছবি, রাইটিং এত ফালতু আর এত লেন্দি একটা ছবি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আমি দেখছি হচ্ছে 2 ঘন্টা 43 মিনিটের স্থিতিকালের যে কাটটা। ইউটিউবে মনে হয় 2 ঘন্টা 10 মিনিটের একটা কাট পাওয়া যায়, কিন্তু অরিজিনাল ছবি মনে হয় 3 ঘন্টার সমান লম্বা। সিনেমার কাহিনী এত বড় কিছু না, এত আহামরি কিছু না, খুবই ছোট একটা কাহিনী, সেটাই টেনে 3 ঘন্টা লম্বা করছে। আর সব থেকে যেটা মেজাজ খারাপ করছে সেটা হইতেছে এই সিনেমার গান। 5 মিনিট পর পর একটা করে গান, 12টা না 13টার মতো মনে হয় গান। 2-3টা গান আর কি একটু ডিফারেন্স আছে, এছাড়া বাকি সব গানের সুর এক। মানে সিচুয়েশনে জাস্ট ডায়লগ গুলাই গানের আকারে ওই একই সুরে বারবার আর কি রিপিট করছে। তো এই জিনিসটা খুবই বিরক্তিকর। আর সিনেমার বিষয়বস্তু যেহেতু সাপ বেদে এইসব নিয়ে, সিনেমা শুরুতেই আর কি দেখায় দেয় যে প্রচলিত লোককথার উপর ভিত্তি করে এই ছবির কাহিনী, যা বর্তমান সময়ে টোটালি ইরিলেটেবল। সিনেমার কাস্টিং, তারপর সেট ডিজাইন, কস্টিউম, সবকিছুই একদম ফালতু। মানে লো ক্লাস, দেখে মনে হইতেছে যাত্রাপালা দেখতেছি এই টাইপের। স্পেশালি রাজা আর রানীর কাস্টিং হয়েছে সব থেকে খারাপ। মানে ইলিয়াস কাঞ্চনের বাবা মা, বাবার ক্যারেক্টার করছে প্রয়াত অভিনেতা শওকত আকবর। এই লোকটার অভিনয় মানে এখানে টোটালি যাত্রাপালা, তার ডায়লগ ডেলিভারি, ভাবভঙ্গি, পুরা যাত্রাপালা। এই জিনিসটা খুবই মেজাজ খারাপ করছে। আর মায়ের ক্যারেক্টার করছে সুষমা। মানে এখন যেমন আমরা রিনা খান আর দুলারিকে চিনি দজ্জাল শাশুড়ি হিসাবে, সুষমা ছিল ওই আগের আমলের এই দজ্জাল শাশুড়ি। তো এত খারাপ কাস্টিং যে কিসের জন্য করছে? ভালো কাউকে কি নিতে পারলো না? স্পেশালি রাজার ক্যারেক্টারে রাজীব অথবা খলিলকে দিলেও মানাইতো, আর সুষমাকে রানী হিসাবে একদমই মানায় নাই, এটা মোটেই গ্রহণযোগ্য না। এই দুইজন ছাড়া বাকি যে কাস্টিং ছিল তারা চলে আর কি। এরপর আসে ড্রেস আপ। রাজপুত্রের ড্রেস আপ এত বাজে হয় এটা আমার জানা ছিল না। লাল ড্রেস পরাইছে রাজপুত্রকে, একদম আগাটো গুড়া লাল, যেটা দেখতে খুবই বিশ্রী লাগতেছিল। মানে ম্যাক্সিমাম জায়গাতেই শুধু লাল ড্রেস। বাকিদের কথা তো বাদই দিলাম, নায়ক ইলিয়াস কাঞ্চনের কথাই বলি। যখন আর কি যতক্ষণ সিনেমাতে সে রাজপুত্রের বেশভূষে থাকে তখন তাকে দেখতে এত বিশ্রী লাগে, স্পেশালি এই পরচুলাটা। এর থেকে যখন আর কি বনবাসে থাকে কাঠুরিয়ার অবস্থায়, তখনই আসল চুলে আসে, তখনই ইলিয়াস কাঞ্চনকে দেখতে ভালো লাগে। এরপর দিলদারের কথা আলাদা করে বলতে হয়। দিলদারের ক্যারেক্টারটা ছিল টোটালি একটা মানে অদরকারি ক্যারেক্টার। দিলদারকে দিয়ে যেসব কমেডি করাইছে ওগুলা দেখে তো হাসি আসেই নাই, উল্টা রাগ উঠছে যে এই সব কমেডি আগে চলতো। এরপর আসে ভিলেন। নাসির খান হচ্ছে এই সিনেমাতে ভিলেন। এই সিনেমার রাইটিংটা এত জঘন্য। মানে নাসির খানের ক্যারেক্টারটা লেখছে এমন ভাবে যে সে উজিরের ছেলে, ওর খেয়ে দেয় আর কোনো কাম কাজ নাই, শুধু ঘুরে ফিরে আর হইতেছে রেপ করে বেড়ায়। এক অঞ্জুর উপরেই ও হচ্ছে পুরা সিনেমাতে 5.5 বার আর কি অ্যাটেম্প নিয়ে মাইর খাইছে। সবার প্রথমে যখন আর কি অ্যাটেম্প নেয় তখন ইলিয়াস কাঞ্চনের কাছে মাইর খায়। তারপর হচ্ছে সেকেন্ড টাইম যখন অ্যাটেম্প নেয় তখন একটা সাপে আর কি অঞ্জুকে বাঁচায়। থার্ড টাইমে যখন আর কি অ্যাটেম্প নেয় তখন হচ্ছে সেনাপতির ছেলে মিঠুন, তার কাছে মাইর খায়। চতুর্থবারে অঞ্জু নিজে একটা আগুনের লাকড়ি দিয়ে আর কি ওর মুখে মেরে পালায়। তারপর হচ্ছে পঞ্চমবার আবার যখন অ্যাটেম্প নেয় তখন ওরই বোন, মানে উজিরেরই মেয়ে, দুজনেই ডিসগাইজে থাকে, তাই কেউ কাউকে চিনে না, মানে বোনের কাছে মাইর খায়। তো সেই সময় আবার হচ্ছে সেনাপতির ছেলে মিঠুনের কাছে আবার মাইর খায়। এই টোটাল হইতেছে 5.5 বার নায়িকার উপরে অ্যাটেম্প নিয়ে মাইর খায়। এটা কোনো কথা হইলো? এরপর আসি সিনেমার নায়িকা অঞ্জুর ব্যাপারে। সত্যি কথা বলতে কি, এই সিনেমাটা চলছে মনে হয় অঞ্জুর জন্য, কিন্তু অঞ্জুর যে মেকআপ এই সিনেমাতে এত জঘন্য। মানে মুখে যে কি পরিমাণ ফাউন্ডেশনই মাখছে নাকি পাউডার মাখছে, মুখ একদম ধপধপে সাদা,
বাকি শরীরে মেকআপ করতে ভুলে গেছে। শরীরের চামড়া, হাত পা দেখা যাইতেছে শ্যামলা কালো টাইপের, কিন্তু মুখ হতেছে ধবধবে সাদা। পুরাটা সিনেমাতে ওকে এই রকম দেখা গেছে। এমনকি পানির মধ্যে যখন আর কি গোসল করে তখনও শরীর থাকে শ্যামলা, মুখ সাদা ধবধবা। আগেই বলছি প্রায় 3 ঘন্টার মতো লম্বা একটা ছবি। ফার্স্ট হাফ কোন রকমে আর কি পার করা গেছে, কিন্তু সেকেন্ড হাফ টোটালি অসহ্য। প্রথম 1.5 ঘন্টা মোটামুটি চলছে, কারণ হইতেছে তখন নায়ক আর নায়িকার বিয়ে হয় নাই, তখন আর কি লুকায় লুকায় প্রেম করে। এই ব্যাপারটার জন্য ফার্স্টের হাফ মানে মোটামুটি উপভোগ্য, কিন্তু সেকেন্ড হাফে যখন ওদের বিয়ে হয়ে যায় এরপর সিনেমাটা টোটালি একদম বোরিং হয়ে যায়। সিনেমার কাহিনী এগোয় না, নায়ক নায়িকার রসায়নে ঘাটতি পড়ে, অঞ্জুর গ্ল্যামারে ঘাটতি পড়ে, মানে টোটালি এই সিনেমার যে প্রাণটা ছিল সেটাই মরে যায়। কাহিনী অন্যদিকে শিফট হয়, যার কারণে সেকেন্ড হাফ টোটালি অসহ্য আর বোরিং। আর এই সিনেমার ক্লাইম্যাক্স বলতে কিচ্ছু নাই। নায়ক ইলিয়াস কাঞ্চন রাজপুত্র থাকে হইতেছে খুনের আসামি, ওর বিচার হবে। অ্যাকচুয়াল ফাইটিং করে হইতেছে সেনাপতির ছেলে মিঠুন। মানে সিনেমার নায়ক হয়ে পুরো একটা জোক বানায় দেয়, উইক বানায় দেয়। এটা কোনো কথা? আরেকটা কথা, সিনেমার যে নায়িকা জ্যোৎস্না, ও কিন্তু আসলেই জন্মসূত্রে বেদে না। ও অ্যাকচুয়ালি সত্যিকার হইতেছে নায়ক যে রাজপুত্র আনোয়ারের মামাতো বোন, মানে ওরা অ্যাকচুয়ালি কাজিন। আমি অসংখ্য বাংলা সিনেমা দেখছি যেগুলোতে নায়ক নায়িকা কাজিন থাকে। বাংলা সিনেমার মধ্যে এই ব্যাপারটা কিসের জন্য দেখায়? এটা কি ইচ্ছাকৃত ভাবে, নাকি এটার পিছনে আলাদা কোনো রিজন আছে যে অলওয়েজ কাজিনরা প্রেম করে? মূলত এই সিনেমার নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে থাকলে সারাদিন পার হয়ে যাবে। তো আপাতত সিনেমার নেগেটিভ দিকগুলো এই পর্যন্তই বলে ক্ষান্ত দেই। এবার আসি অন্য প্রসঙ্গে। তো এই সিনেমাটা এত এত খারাপ দিক থাকার পরেও এত ব্যবসা সফল কিভাবে হলো, সেটাই হইতেছে এখন প্রশ্ন। ওয়েল, এ ব্যাপারে চিন্তা ভাবনা করে আমার মাথায় যেটা আসছে সেটা হইতেছে, এই সিনেমাটা যখন মুক্তি পাইছে ওই সময়ের জন্য এটা খুবই সময় উপযোগী একটা সিনেমা ছিল। সিনেমার বিষয়বস্তু ওই আমলের মানুষের যেরকম চিন্তাধারা, রুচি ছিল সেটার সাথে খুবই রিলেটেবল ছিল। আর এই ছবির একদম সোল, প্রাণটা হইতেছে অঞ্জু। গুগল থেকে পাওয়া তথ্য অনুযায়ী অঞ্জু ঘোষের বর্তমান বয়স হইতেছে 57 বছর। অর্থাৎ এই সিনেমার সময়ে মানে 89 এর সময় অঞ্জুর বয়স ছিল 23 বছর। মানে মেয়েদের একদম পারফেক্ট একটা এজ, একদম প্রাইম টাইমে ছিল। অঞ্জু তখন একদম ওর প্রাইম কন্ডিশনে ছিল। আর অঞ্জুর যে গেট আপটা ছিল সবসময় আর কি শাড়ি পরা থাকতো। শাড়ি পরলে এমনিতেই মেয়েদের সুন্দর লাগে। আর অঞ্জুর এই সময় যে ফিজিকটা ছিল, দৈহিক গঠন, তার সাথে এই শাড়ি পরাতে ওকে সেই লেভেলের একদম মানে আবেদনময়ী লাগছে। ওই সময়ে অন্যান্য যেসব নায়িকা ছিল তাদের তুলনায় অঞ্জু কিন্তু অ্যাকচুয়ালি সত্যিই অনেক সুন্দর ছিল দেখতে। আমি ওর আরো বেশ কিছু ছবি দেখছি, কলকাতার ছবি দেখছি। অঞ্জু ওর প্রাইম টাইমে মানে যথেষ্ট সুন্দরী ছিল, একদম ওমেনলি বিউটিফুল যে একটা জিনিসের ব্যাপার আছে না, অঞ্জু ঠিক সেই রকমই ছিল। ওর মধ্যে একটা চার্ম ছিল, একটা মেয়েলি ভাব, একটু আহ্লাদি ঢুঙ্গি, যে মেয়েদের মধ্যে যে জিনিসটা থাকে যার কারণে মেয়েদেরকে আর কি ভালো লাগে, ওর মধ্যে এই জিনিসটা একদম পারফেক্টলি ছিল। আর মেন কথা হইতেছে ওই আমলে, ওই 80s 90s এর আমলে পুরুষ মানুষ অ্যাকচুয়ালি পুরুষ মানুষই ছিল। এখন তো বর্তমানে অনেক হিজল তোমাল গে যেগুলো হয়ে গেছে, অনেক কিছু বের হয়েছে। এই সমস্যাটা ওই সময় ছিল না। ওই সময়কার পুরুষ মানুষ অ্যাকচুয়ালি পুরুষ মানুষই ছিল, যার কারণে মানে অঞ্জুকে এই সিনেমাতে দেখে সবারই ভালো লাগছে। আমি ডেফিনেটলি বলতে পারি ওই সময় আর কি এই সিনেমা যারা দেখছে সবাই অঞ্জুর প্রেমে পড়ছে, যার কারণে হয়তো একজনেই একাধিকবার এই সিনেমাটা দেখছে। এটাও একটা রিজন হইতে পারে এই সিনেমাটা এত ব্যবসা করার পেছনে। আরেকটা ব্যাপার হইতেছে মেল ইরোটিক ফ্যান্টাসি। মানে পুরুষ মানুষ সবসময় নিজেকে উপরের একটা পজিশনে দেখতে চায়, আর তার যে পার্টনার, তার যে সঙ্গিনী হবে, সে তাকে নিচের কোনো অবস্থানে দেখতে চায়। তো এই সিনেমার মধ্যেও ঘটছে সেই কাহিনী। নায়ক হইতেছে রাজার ছেলে আর নায়িকা হইতেছে সব থেকে যে সমাজের নিচু জাত বেদে। এর কারণেই এই ইরোটিক ফ্যান্টাসির সাথে মিল থাকার কারণেই সব পুরুষ মানুষ এই সিনেমাটাকে একদম গ্রহণ করে নিছে। আজকে তো অনেক মানুষ আসছে রে, তুলনামূলক ভাবে সবাই চলে গেছে অলরেডি। আজকে যখন সিনেমা দেখতে আসছি তখন যে এত মানুষ হবে এটা কল্পনাও করি নাই। বয়স্ক বয়স্ক মানুষরা একদম নাতিপুতি নিয়ে এই সিনেমা দেখতে আসছে। আর ছবি যেহেতু একটা লম্বা সময়ের 2 ঘন্টা 43 মিনিট, আমি ভাবছিলাম যে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা দেখে তারপর চলে আসবো, কিন্তু পরে ভাবলাম যে না, আসছি যেহেতু ফুল সিনেমা দেখেই যাই, এই জন্য একদম পুরো সিনেমা দেখেই বের হইলাম। মেয়ে জোসনা দেখতে তো অনেক মানুষ আসছে। দেখি অনেক রাত হয়ে গেছে, চলে যাই। অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বাজে। 3 ঘন্টার সিনেমা, প্রায় 2 ঘন্টা 43 মিনিট। এই এতগুলা গান রে ভাই, এই গান সব যদি কাইটা দিত তাহলে 1 ঘন্টার মতো সেভ হইতো। এখন তাড়াতাড়ি গেলে বাসায় চলে যাই। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আজকে এটা আমার 14তম দেখা সিনেমা হইলো। তো রাত অনেক হয়ে গেছে, প্রায় 9টা বাজে গেছে। তো তাড়াতাড়ি এখন বাসায় যেতে হবে, এই জন্য আমি একটা লেগুনাতে চড়ে ফার্মগেটে চলে এলাম। মেট্রোতে আসার আর রিস্ক নিলাম না। তো ফার্মগেটে এসে আজকে যেটা দেখলাম আমি পুরো অবাক হয়ে গেলাম। কুতুবাগ দরবার শরীফ, কুতুব